জৈব বিবর্তনের সপক্ষে প্রমাণাদি, এভিডেন্সেস ইন ফেভার অফ অর্গানিক ইভলিউশন। আমরা এ পর্যন্ত যে ইভলিউশন পড়ে এসেছি, বিবর্তন পড়ে এসেছি, এই বিবর্তনের সপক্ষে বিভিন্ন ধরনের প্রমাণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1.1 বিবর্তনে অঙ্গ সংস্থানিক প্রমাণ বা মরফোলজিক্যাল এভিডেন্সেস ইন ফেভার অফ ইভলিউশন। এটিকে কয়েকটি শিরোনামে আমি বিভক্ত করেছি। ক, তুলনামূলক শারীর স্থান, কম্পারেটিভ অ্যানাটমি, সমসংস্থ অঙ্গাবলী, হোমোলোগাস অর্গান। গ, সমবৃত্তীয় অঙ্গাবলী, অ্যানালগাস অর্গান। ঘ, নিষ্ক্রিয় অঙ্গাবলী, ভেস্টিজিয়াল অর্গান। উম, সংযোগকারী প্রাণী, কানেক্টিং লিঙ্ক। এগুলো নিয়েই হচ্ছে অঙ্গ সংস্থানিক প্রমাণ। 1.2 বিবর্তনে বংশগতিক প্রমাণ, জেনেটিক্যাল এভিডেন্সেস ইন ফেভার অফ ইভলিউশন। 1.3 বিবর্তনে জীবভৌগোলিক প্রমাণ, বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্সেস ইন ফেভার অফ ইভলিউশন। 1.4 বিবর্তনে প্রাণ রাসায়নিক ও শারীরবৃত্তীয় প্রমাণ, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল এভিডেন্সেস ইন ফেভার অফ ইভলিউশন। প্রথমে আমরা অঙ্গ সংস্থানিক প্রমাণ বা মরফোলজিক্যাল এভিডেন্সেসে যাব। অঙ্গ সংস্থানিক প্রমাণ হচ্ছে বিভিন্ন জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে এদের মধ্যে আঙ্গিক সাদৃশ্য বিদ্যমান। এর কারণস্বরূপ বলা যায় তাদের পূর্বপুরুষ ছিল এক। এই অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণগুলো নিম্নলিখিত শিরোনামে বর্ণনা করা যেতে পারে। প্রথমে হচ্ছে তুলনামূলক শারীর স্থান বা কম্পারেটিভ অ্যানাটমি। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অঙ্গতন্ত্র সমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে অনেক অঙ্গের গঠন পরিকল্পনায় তাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য বিদ্যমান। সরল অবস্থা হতে ধাপে ধাপে পরিবর্তন আসে এবং ক্রমেই জটিল অবস্থার দিকে এগিয়ে যায়। তোমরা নিশ্চয়ই সেকেন্ড ইয়ারের কথা মনে আছে, সেকেন্ড ইয়ারে তোমরা তুলনামূলক শারীর স্থান পড়েছিলে, তোমাদের একটা কোর্স ছিল। এখানে পিসেস অর্থাৎ মাছ, অ্যামফিবিয়া অর্থাৎ উভচর, রেপটাইল সরীসৃপ, বার্ড এবং ম্যামাল অর্থাৎ পাখি এবং স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এই 5টি শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডের গঠন দেখানো হয়েছে। প্রথমে মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, অরিকল এবং ভেন্ট্রিকল। অ্যামফিবিয়ার ক্ষেত্রে 2টি অরিকল অর্থাৎ 2টি অলিন্দ এবং 1টি নিলয়। সরীসৃপের ক্ষেত্রে 2টি অলিন্দ এবং একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়, অর্থাৎ দেখতে পাচ্ছ ইনকমপ্লিট সেপ্টাম, অর্থাৎ একটি ব্যবধায়ক বা একটি পর্দা এই নিলয়টিকে অসম্পূর্ণভাবে বিভক্ত করেছে। অন্যদিকে বার্ড এবং ম্যামালের ক্ষেত্রে একটি কমপ্লিট সেপ্টাম, অর্থাৎ এই নিলয়টিকে সম্পূর্ণভাবে বিভক্ত করেছে, ফলে এই হৃৎপিণ্ড হয়ে গেছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অন্যদিকে সরীসৃপের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যামফিবিয়ার ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা যদি এদের বাসস্থানের কথা দেখি তাহলে মাছ জলে বাস করে, এই কারণে তার হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যামফিবিয়া যেহেতু তার লার্ভাল স্টেজে সে পানিতে বসবাস করে এবং পরবর্তীতে ডাঙ্গায় উঠে আসে, এই হ্যাবিটেটের কারণে তার হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপ স্থলজ প্রাণী কিন্তু তত উন্নত নয়, এই কারণে তার হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্সেপ্ট ক্রোকোডাইল অর্থাৎ কুমির ব্যতীত। কুমিরের ক্ষেত্রে আমরা দেখব তার হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অন্যদিকে বার্ড এবং ম্যামাল এরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এবং স্থলজ প্রাণী আমরা দেখি, এবং এর হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ফলে এই যে হৃৎপিণ্ডের বেসিক স্ট্রাকচার অলিন্দ এবং নিলয়, এখান থেকে সরল অবস্থা থেকে অর্থাৎ মাছ থেকে আমরা যদি উপরের দিকে এনিমেলগুলোতে আসতে থাকি অর্থাৎ উভচর, সরীসৃপ এবং পাখি এবং স্তন্যপায়ী, তাহলে দেখব যে এই বেসিক স্ট্রাকচারটি আস্তে আস্তে জটিল বা সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে অগ্রসর হচ্ছে এবং তার ক্রম উন্নতি হচ্ছে। সরল অবস্থা থেকে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট থেকে আস্তে আস্তে সেটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে। এটি বিবর্তনের সাক্ষ্য বহন করে। মাছের হৃৎপিণ্ড কেবলমাত্র একটি অলিন্দ, একটি নিলয় নিয়ে গঠিত, যা জলজ পরিবেশের জন্য অভিযোজিত। ব্যাঙ উভচর হওয়ায় হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের 2টো অলিন্দ
এবং একটি নিলয়। নিলয়ে অক্সিজেনযুক্ত অক্সিজেনবিহীন রক্তের সামান্য মিশ্রণ ঘটে। ব্যাং ত্বক এবং মুখ গহ্বর দিয়ে রক্তকে বিশুদ্ধ করে, তাই সামান্য মিশ্রিত তার রক্ত ক্ষতি করতে পারে না। এভাবে হৃৎপিণ্ডের বিকাশ ক্রমে আরো এগিয়ে যায়। হৃৎপিণ্ডের সরীসৃপদের মধ্যে দুটি অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়, যার ফলে অক্সিজেনযুক্ত রক্ত ও অক্সিজেনবিহীন রক্তের মিশ্রণ আংশিক বন্ধ হয়। পাখি ও স্তন্যপায়ীতে নিলয়টি সম্পূর্ণভাবে বিভক্ত হয়, ফলে অক্সিজেনযুক্ত অক্সিজেনবিহীন রক্তের মিশ্রণ ঘটে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হৃৎপিণ্ডের গঠন তুলনামূলকভাবে আমরা মাছ থেকে যত উপরের দিকের এনিমেলের দিকে যাব, যত উন্নত ভার্টিব্রেট এনিমেলের দিকে যাব, তত তার হৃৎপিণ্ডের গঠন আরো উন্নত দেখতে পাবো। সুতরাং প্রতীয়মান হয় যে মাছের সরল হৃৎপিণ্ডটি ধীরে ধীরে সময় ও প্রাকৃতিক পরিবেশে অভিযোজনের জন্য বিকশিত হওয়ার সময় কিছুটা পরিবর্তন ঘটেছে, যদিও এদের হৃৎপিণ্ডের মৌলিক গঠন মূলত একই রকম। আমরা এরপরে অ্যাওর্টিক আর্চেস, তোমরা সেকেন্ড ইয়ারে এটিও পড়েছিলে। অ্যাওর্টিক আর্চেস হচ্ছে, দেখো এখানে ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী ফ্রম দ্য হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অঙ্কীয় মহাধমনীর মাধ্যমে প্রবাহিত হয়ে পরবর্তীতে এই জোড়ায় জোড়ায় এপাশে দুই পাশে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাওর্টিক আর্চেস। ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীতে 6 জোড়া অ্যাওর্টিক আর্চেস থাকে। এই অ্যাওর্টিক আর্চেস হয়ে ল্যাটারাল ডরসাল অ্যাওর্টি হয়ে ডরসাল অ্যাওর্টাতে আসে। অর্থাৎ এভাবে অঙ্কীয় মহাধমনী হয়ে অ্যাওর্টিক আর্চ হয়ে র্যাডিক্স বা ল্যাটারাল ডরসাল অ্যাওর্টি হয়ে ডরসাল অ্যাওর্টাতে আসে। এভাবে ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীতে 6 জোড়া অ্যাওর্টিক আর্চের উপস্থিতি থাকে, কিন্তু যত এনিমেল মাছ থেকে উন্নত হতে থাকে, অর্থাৎ মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী হতে থাকবে, তত এদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যেমন এখানে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3, 4 এবং 6 নাম্বার অ্যাওর্টিক আর্চ উপস্থিত। অ্যাওর্টিক আর্চের সংখ্যা ভ্রূণ অবস্থা থেকে এবং অনুন্নত প্রাণী থেকে উন্নত প্রাণীর দিকে যেতে থাকলে তার অ্যাওর্টিক আর্চের সংখ্যা তুলনামূলকভাবে কমে যায়। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অ্যাওর্টিক আর্চ হৃৎপিণ্ডের ন্যায় একই গঠনের উদ্রেক করে। সকল মেরুদণ্ডী প্রাণীতে ভ্রূণ অবস্থায় যে 6 জোড়া অ্যাওর্টিক আর্চেস থাকে, পরিণত অবস্থায় ভিন্ন ভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা ভিন্ন ভিন্ন ভাবে রূপান্তরিত হয় মাত্র। সকল প্রকার টেট্রাপড, দ্যাট মিন্স চতুষ্পদী প্রাণীতে, অর্থাৎ উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ীতে প্রথম এবং দ্বিতীয় আর্চ অনুপস্থিত থাকে। আবার সকল প্রকার অ্যামনিওটায়, অর্থাৎ সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীতে পঞ্চম আর্চটি অনুপস্থিত থাকে। এখানে কেবলমাত্র তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ আর্চেস বর্তমান থাকে। অর্থাৎ এই যে আমরা অ্যাওর্টিক আর্চ গুলো দেখতে পাচ্ছি, এগুলো অ্যাওর্টিক আর্চের আবার মডিফিকেশন হচ্ছে, যেহেতু তারা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হচ্ছে, তাদের মোড অফ লাইফ এর কারণে তাদের অ্যাওর্টিক আর্চের পরিবর্তন হচ্ছে, প্লাস তাদের গ্রীবার বিবর্তন অর্থাৎ নেক এর বিবর্তন ও জীবনধারার পরিবর্তনের সাথে এই অ্যাওর্টিক আর্চের মডিফিকেশন বা পরিবর্তন হচ্ছে। তাহলে এই সবগুলোই যেহেতু অ্যাওর্টিক আর্চ ভ্রূণ অবস্থায় 6 জোড়া, আস্তে আস্তে তাদের ভিতরে পরিবর্তন হয়ে বিবর্তন হয়ে বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রকমের সংখ্যা, কিন্তু মূল যে বিষয়টি, মূল যে স্ট্রাকচারটি, এই স্ট্রাকচারটি থেকে ডেভেলপমেন্টের মাধ্যমে, ইভলিউশনের মাধ্যমে বিভিন্ন এনিমেলে বিভিন্ন রকম ভাবে আমরা অ্যাওর্টিক আর্চের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটি বিবর্তনের সাক্ষ্য বহন করে। এরপরে আমরা সব প্রাণীতে কি ভ্রূণ অবস্থায় 6 জোড়া অ্যাওর্টিক আর্চেস থাকবে? এটা ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় অ্যাওর্টিক আর্চেস এর উপস্থিতি থাকবে। এটা হাইপোথেটিক্যালি, যদিও এরকম অবস্থা থেকে আস্তে আস্তে পরিবর্তন আসবে প্রাণীর ক্ষেত্রে। আমরা ব্রেন বা মস্তিষ্কের গঠন দেখতে পাচ্ছি। মস্তিষ্কে আমরা 5টি গঠন মূলত দেখতে পাবো। একটি হচ্ছে অলফ্যাক্টরি লোব, এটি হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার বা সেরিব্রাম, এটা হচ্ছে অপটিক লোব, সেরেবেলাম এবং মেডুলা অবলাঙ্গাটা। এটি মাছের মস্তিষ্ক, এটি উভচরের, এটি সরীসৃপ, এটি পাখি এবং এটি স্তন্যপায়ী প্রাণীর। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে আস্তে আস্তে মাছ থেকে উভচরের এবং উভচর সরীসৃপ হয়ে আমরা যদি পাখি এবং স্তন্যপায়ীতে আসতে থাকি, তাহলে দেখবো যে তাদের ব্রেনের মধ্যেও, তাদের মস্তিষ্কের মধ্যেও বিশেষ করে 2টি অংশ, একটি হচ্ছে
সেরিব্রাম বা সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরেবেলাম, এই দুটি অংশ স্তন্যপায়ীতে দেখতে পাচ্ছ অনেক ডেভেলপড, অনেক বিবর্ধিত, অনেক বড়। এর কারণটি হচ্ছে তারা অনেক বেশি বুদ্ধিমত্তা বা অনেক বেশি বুদ্ধিমান প্রাণী। তো এই যে বিষয়টি, এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার কিন্তু ঠিক আছে। অলফ্যাক্টরি লোব, সেরিব্রাম, অপটিক লোব, সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, এই যে 5টি কম্পোনেন্ট বা 5টি উপাদান, এটি সমস্ত প্রাণীতেই আছে, সমস্ত গ্রুপগুলোতেই আছে। কিন্তু মোড অফ লাইফ চেঞ্জ হওয়ার কারণে এবং তাদের বিভিন্ন ধরনের তোমার হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করার জন্য বিভিন্ন অভিযোজনের কারণে তাদের এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের গঠনের তুলনামূলক আলোচনা করলে দেখা যায় যে তাদের মস্তিষ্কে মুখ্য 5টি অংশ থাকে: অলফ্যাক্টরি লোব, সেরিব্রাম, অপটিক লোব, সেরেবেলাম ও মেডুলা অবলাঙ্গাটা। সকল মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কের মৌলিক গঠন কাঠামো একই প্রকার, কিন্তু প্রগতিশীল বিবর্তনের ফলে জীব যত উন্নত হয়েছে, সেরিব্রাম ও সেরেবেলাম তত উন্নত ও আকৃতিতে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিবর্তনের ফলে জীবের মস্তিষ্কের উন্নতি ঘটেছে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে নিম্ন শ্রেণীর সরল জীব থেকে উন্নত জটিল জীবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিবর্তন ঘটেছে। তাহলে এই যে মস্তিষ্কের গঠনের যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশ বিবর্তনের সাক্ষ্য বহন করছে। আমরা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর শির দ্বারা বা ভার্টিব্রাল কলাম দেখতে পাচ্ছি। এখানে এটি মাছের শির দ্বারা বা ভার্টিব্রাল কলাম, এটি ক্রোকোডাইল বা সরীসৃপের ভার্টিব্রাল কলাম, এটি অ্যাভিস শ্রেণীর চিকেনের ভার্টিব্রাল কলাম, এটি ম্যামালিয়া শ্রেণীর গরুর বা কাউয়ের ভার্টিব্রাল কলাম। মূলত ভার্টিব্রাল কলাম বা শির দ্বারা এই ভার্টিব্রা বা কশেরুকা নিয়ে গঠিত। এই কশেরুকার যে বেসিক স্ট্রাকচার, যেমন সেন্ট্রাম, নিউরাল, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট বলে বা নিউরাল উপরের অংশটিকে বলে নিউরাল স্পাইন, এটা হচ্ছে নিউরাল ক্যানাল, বিভিন্ন ধরনের প্রসেস, এটি হচ্ছে আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। অর্থাৎ মূলত কশেরুকা একটি বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচার আমরা এই মেরুদণ্ডী প্রাণীগুলোর ক্ষেত্রে তার ইউনিট হিসেবে বা একক হিসেবে দেখতে পাবো। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যে শির দ্বারা দেখা যায় তার মৌলিক গঠন সর্বত্র একই প্রকার। প্রতিটি শির দ্বারা কতগুলো কশেরুকা নিয়ে গঠিত। প্রতিটি কশেরুকা সেন্ট্রাম, নিউরাল আর্চ, নিউরাল স্পাইন, ট্রান্সভার্স প্রসেস এবং প্রি ও পোস্ট জাইগোফাইসিস নিয়ে গঠিত। এই মৌলিক গঠন সকলের ক্ষেত্রে এক প্রকার, শুধু পরিবর্তন যেগুলো দেখা যায় সেগুলি বিভিন্ন পরিবেশে অভিযোজনের ফলে ঘটেছে। ভিন্ন পরিবেশে বাস করার জন্য মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, পাখি থেকে স্তন্যপায়ীর শির দ্বারা ক্রমেই সরল থেকে জটিল অবস্থায় পরিণত হয়েছে। আমরা এরপরে খ নম্বরে সমসংস্থ অঙ্গাবলী বা হোমোলোগাস অর্গান বিবর্তনের সপক্ষে প্রমাণ হিসেবে দেখব। এটি পাখির অগ্রপদ বা ডানা, এটি হিউম্যান বা মানুষের, এরপরে বাদুড়ের, এরপরে ফ্রগ বা ব্যাঙের, পরপয়েজ বা শুশুকের, এবং এরপরে হচ্ছে হর্স বা ঘোড়ার। আমরা প্রতিটি স্ট্রাকচারে দেখতে পাচ্ছি শুরু হয়েছে হিউমারাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস দিয়ে। কিন্তু এই যে তাদের মৌলিক গঠন সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি হিউমেরাস আছে, রেডিয়াস আলনা আছে, মেটাকার্পাল, কার্পাল, ফ্যালাঞ্জেস সবগুলো গঠনে আছে, কিন্তু তাদের কাজ কিন্তু ডিফারেন্ট হচ্ছে। যেমন পাখি আকাশে ওড়ার জন্য তার এই অগ্রপথটিকে ব্যবহার করে, মানুষ তার বিভিন্ন কাজের জন্য তার এই অগ্রপথটিকে ব্যবহার করে, ব্যাট বা বাদুর এটি ওড়ার জন্য তার অগ্রপথকে ব্যবহার করে, পরপয়েজ বা শুশুক পানিতে সাঁতার কাটার জন্য তার এই অগ্রপথকে ব্যবহার করে, ঘোড়া বা হর্স তার অগ্রপথকে দৌড়ানোর কাজে ব্যবহার করে, ফ্রগ ঝাঁপার বা লাফানোর কাজে তার এই অগ্রপথকে ব্যবহার করে। তো এই যে উৎপত্তি বা তাদের ভিতরের মূল গঠনটা একই রকম হওয়ার পরেও যদি কাজ ডিফারেন্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান।
বিভিন্ন প্রাণীর দেহে বিদ্যমান যে সকল অঙ্গের উৎপত্তি, অভ্যন্তরীণ গঠন ও পরিস্ফুটন একই ধরনের কিন্তু বাইরের আকৃতি ও কাজ ভিন্ন তাকে সমসংস্থ অঙ্গ বলে। উদাহরণস্বরূপ মানুষের হাত, বাদুড়ের ডানা, যেগুলো আমি উদাহরণ হিসেবে বলছি, এদের সকলেরই অগ্রপদের অস্থি, মাংসপেশি, রক্ত সংবহন, স্নায়ুবিন্যাস ইত্যাদি পরীক্ষা করলে একই রকম মৌলিক কাঠামো দেখা যায়। মানুষের অগ্রপদ সব ধরনের কাজের উপযোগী হওয়ার জন্য আঙ্গুলগুলো হাতে পরিণত, উড়বার জন্য বাদুড় ও পাখির সামনের পাগুলো ডানায় রূপান্তরিত, শুশুকের সম্মুখ পদ পানিতে সাঁতার কাটার জন্য নৌকার বৈঠান্নায় গঠনে রূপান্তরিত, লাফিয়ে চলার জন্য ব্যাঙের পা দক্ষ, আর ঘোড়ার অগ্রপদ দৌড়ানোর জন্য উপযুক্ত। দ্যাট মিনস এক একজনের কাজের কাজ ভিন্ন, কিন্তু তাদের যে উৎপত্তি এবং অভ্যন্তরীণ যে গঠন, পরিস্ফুটন ঠিক একই রকম। তো কেবলমাত্র ভিন্ন ভিন্ন কাজ করার জন্য এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য এরা নানাভাবে রূপান্তরিত হয়েছে। এ থেকে মনে করা হয় ওই সকল প্রাণী একই উৎস হতে উদ্ভূত হয়ে বিভিন্ন দিকে অভিব্যক্তির পথে অগ্রসর হয়েছে। এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গাবলী, যেগুলো তাদের পূর্বপুরুষের অর্থাৎ একই ধরনের পূর্বপুরুষের বা একই উৎস থেকে উদ্ভূত হয়েছে এটি প্রমাণ করে, এবং অভিব্যক্তির মাধ্যমে বা ইভলিউশনের মাধ্যমে তাদের মধ্যে মডিফিকেশন বা তাদের ভিতরে পরিবর্তন আসছে। এটি হলো সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। আমরা এরপরে আসবো সমবৃত্তি অঙ্গ বা অ্যানালগাস অর্গান। অ্যানালগাস অর্গানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনসেক্ট, পাখা, এবং এপাশে বার্ড এবং ব্যাট বা বাদুড়ের ডানা বা পাখা, সবগুলি কিন্তু ওড়ার কাজে বা খেচর অভিযোজনের সাথে অ্যাডাপ্টেড, কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন উৎস থেকে আসছে। অ্যানালজি বিটুইন উইংস অফ ইনসেক্টস এন্ড ভার্টিব্রেটস, অর্থাৎ তাদের ডিফারেন্ট, যেমন ইনসেক্ট ডিফারেন্ট একটা গ্রুপ থেকে আসছে, বার্ডস অ্যাভিস শ্রেণী থেকে আসছে, ব্যাট ম্যামালিয়া শ্রেণী থেকে আসছে। ভিন্ন ভিন্ন উৎস থেকে আসলেও তাদের কাজ কিন্তু একই রকম। এই সমস্ত অঙ্গাবলীকে আমরা বলবো সমবৃত্তি অঙ্গ বা অ্যানালগাস অর্গান। যে সকল অঙ্গের কাজ একই ধরনের কিন্তু তাদের উৎপত্তি ও গঠন ভিন্ন, তাদেরকে আমরা সমবৃত্তি অঙ্গ বলবো। যেমন বাদুড় ও পাখির ন্যায় আরশোলা কিংবা প্রজাপতি পাখার সাহায্যে উঠতে পারে। অভ্যন্তরীণ গঠন ও উৎপত্তির দিক দিয়ে বাদুড় বা পাখির ডানার সাথে প্রজাপতি বা আরশোলার ডানার কোনো সাদৃশ্য নেই, অথচ কাজ এক হওয়ায় একই রকম জীবনযাত্রার ইঙ্গিত দেয়। জীববিজ্ঞানীরা মনে করেন বিবর্তনের ফলে বিসদৃশ্য অঙ্গসমূহ একই ধরনের কাজে নিয়োজিত হয়েছে। তাহলে আমরা এভাবে বলবো, সমসংস্থ অঙ্গগুলো পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক নির্দেশ করে এবং সমবৃত্তি অঙ্গগুলোর উৎপত্তি বিভিন্ন উৎস থেকে হলেও এদের অভিব্যক্তি হয়েছে একই ধারায়। তাহলে আমরা দুটি জিনিস দেখলাম, সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গের মাধ্যমে বিবর্তনের সপক্ষে প্রমাণ। নিষ্ক্রিয় অঙ্গাবলী বা ভেস্টিজিয়াল অর্গান। দিস ইজ অ্যান অর্গান দ্যাট সার্ভড এ পারপাস, অর্থাৎ কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ইন দ্য ডিস্ট্যান্ট অ্যানসেস্টর, অর্থাৎ দূরবর্তী কোনো পূর্বপুরুষের, অফ অ্যান অর্গানিজম, কোন একটি জীবের দূরবর্তী কোনো অ্যানসেস্টর বা দূরবর্তী কোনো পূর্বপুরুষের কোন একটি উদ্দেশ্যে যদি কোনো অঙ্গ ব্যবহৃত হয়, বাট ইজ নট লঙ্গার পার্টিনেন্ট, অর্থাৎ বর্তমানে সেটি প্রাসঙ্গিক নয়, ইন দ্য প্রেজেন্টলি এক্সিস্টিং রিসেন্টলি ইভলভড অর্গানিজম, অর্থাৎ বর্তমানে সেই অঙ্গটি কোন একটি ওই ধরনের এনিমেলের ক্ষেত্রে, তাদের উত্তরসূরিদের ক্ষেত্রে যদি সেটি সেরকম কোনো কাজ না করে বা সেটি তার কাজের ক্ষেত্রে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, তখন সেটাকে আমরা বলবো ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। বাংলায় এভাবে আসে, প্রাণী দেহে এমন কতগুলি বিলুপ্ত প্রায় অঙ্গ দেখা যায় যেগুলো বিশেষ কোনো প্রাণীতে অকেজ বা নিষ্ক্রিয় কিন্তু অন্য প্রাণীতে সক্রিয় অবস্থায় থাকতে পারে। মনে করা হয় যে অঙ্গগুলো একদা হয়তো সর্বক্ষেত্রে সক্রিয় ছিল, কিন্তু অভিব্যক্তির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বর্তমানে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং ভবিষ্যতে হয়তো কোনো অস্তিত্বই থাকবে না। এই অঙ্গগুলোকেই নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়ে থাকে। নিপা মিউট করে নে।
আমরা এখানে 3টি স্লাইড দেখিয়েছি ভেস্টিজিয়াল অর্গানের। এটি হচ্ছে স্কিঙ্ক বা লিজার্ড টাইপের অর্থাৎ টিকটিকি সদৃশ্য এক ধরনের প্রাণী, যাদের লিম্স অর্থাৎ চলাচল না করার কারণে তাদের পদ বিলুপ্ত হয়ে যায়। ইন সাম স্পেসিস অফ স্কিঙ্কস লেগস হ্যাভ বিকাম ভেস্টিজিয়াল, আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যাচ্ছে। এটি এক ধরনের কেভ ফিশ বা গুহাবাসী প্রাণী, যাদের চোখ থাকার পরেও গুহায় বসবাসের কারণে তাদের চোখ ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়ে যায়। এটি তোমরা নিশ্চয়ই জানো, তিমি, যে তিমির পশ্চাৎপদ স্লাইডে দেখানো হয়েছে, পশ্চাৎপদও সাঁতার কাটার জন্য, এটা অ্যাকচুয়ালি চতুষ্পদী প্রাণী থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পানিতে সাঁতার কাটার কারণে তার হিন্ড লিম বা পশ্চাৎপদ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। টিকটিকি সদৃশ স্কিঙ্কের কিছু প্রজাতি চলাচল না করার কারণে তাদের পা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কেভ ফিশ এর চোখ থাকা সত্ত্বেও তা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। গুহাবাসী হওয়ার কারণে তাদের চোখ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এই যে এটি গুহাবাসী ফিশ বা কেভ ফিশ, দ্য কেভ ফিশ is blind yet it still has eyes, যদিও চোখ আছে তারপরে সেটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তিমি চতুষ্পদী স্থলজ প্রাণী থেকে উৎপত্তি লাভ করেছে এবং পানিতে বসবাসের কারণে এর পশ্চাৎপদ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বেলিন হোয়েল, এই যে হোয়েলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেলিন হোয়েল, যার পশ্চাৎপদ পানিতে সাঁতার কাটার কারণে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। আমরা মানুষের বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি, যেমন নিকটিটেটিং মেমব্রেন বা চোখের তৃতীয় নেত্রপল্লব, পয়েন্টেড ক্যানাইন টিথ অর্থাৎ ওই যে ছেদন দাঁত, তীক্ষ্ণ ছেদন দাঁত, থার্ড মোলার বা তৃতীয় পেশন দাঁত, অ্যাপেন্ডিক্স, সেগমেন্টাল মাসেল অন অ্যাবডোমেন অর্থাৎ পেটের উপরে যে খণ্ডকীয় পেশি, পুরুষের ক্ষেত্রে স্তনগ্রন্থি, কান নাড়ানোর বিভিন্ন পেশি, যেগুলো ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে, এবং কককিক্স বা কর্ডাল ভার্টিব্রে। মানুষের চোখের তৃতীয় নেত্রপল্লব, যেগুলো আমি তোমাদেরকে বলছি, মানুষ এবং মাংসাশী স্তন্যপায়ীর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয়। খেয়াল করে দেখো, মানুষ এবং মাংসাশী স্তন্যপায়ীর ক্ষেত্রে, এবং আকারে ছোট, কিন্তু অধিকাংশ তৃণভোজী স্তন্যপায়ীর ক্ষেত্রে এটি বেশ সক্রিয়। বানর, শিম্পাঞ্জি প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর দেহে লেজ বিদ্যমান, কিন্তু মানুষের কোনো লেজ নেই। তবে মেরুদণ্ডের শেষ প্রান্তে কককিক্স নামক লেজের অনুরূপ অবলুপ্ত প্রায় একটি অংশ আছে। উভচর, সরীসৃপ, পাখি ইত্যাদির বেলায় চোখের তৃতীয় নেত্রপল্লব বা নিকটিটেটিং মেমব্রেন প্রয়োজনীয় কাজ করে, কিন্তু মানুষের ক্ষেত্রে এটি চোখের কোণে অবস্থিত সামান্য একটি লালচে বস্তু হিসেবে বিদ্যমান। বহিকর্ণ নাড়ানোর প্রয়োজনীয় সকল পেশি থাকলেও অব্যবহারের ফলে সেগুলো এতই অপুষ্ট হয়ে পড়েছে যে মানুষ তার কান নাড়াতে পারে না। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি, সকল নিষ্ক্রিয় অঙ্গ প্রাণী জগতের সম্বন্ধপরতা নিদর্শন এবং ক্রমবিকাশের সাক্ষ্য বহন করে। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ এর মাধ্যমে আমরা ইভলিউশনের বিষয়টি দেখলাম। সংযোগকারী প্রাণী বা কানেক্টিং লিংক, তোমরা ফার্স্ট ইয়ারে থাকতে পেরিপেটাস বা ভেলভেট ওয়ার্মের নাম শুনেছ। এটি অনেইকোফোরা পর্বের একটি প্রাণী, যেটি দুটি পর্বের মধ্যে একটি কানেক্ট তৈরি করে, একটি হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা আর একটা ফাইলাম অ্যানেলিডা, অর্থাৎ ওই দুটা পর্বেরও বৈশিষ্ট্য সে ধারণ করে এই পেরিপেটাস। আমরা উপরে দুটি প্রাণী দেখতে পাচ্ছি, অ্যাকিডনা এবং প্ল্যাটিপাস। প্ল্যাটিপাসের নাম তোমরা শুনেছ। এই দুটি অ্যাকচুয়ালি স্তন্যপায়ী প্রাণীর বা ম্যামালিয়া শ্রেণীর মনোট্রিম অর্থাৎ এগ লেইং ম্যামাল। দুটি ডিম পাড়ে, কিন্তু তাদের শরীরে আবার স্তন্যপায়ী প্রাণীর মতো তাদের লোম বা হেয়ারের উপস্থিতি আছে, এবং তারা বাচ্চাকে দুগ্ধ পান করায়। তো এগুলোর মধ্যে আমরা দুইটাই, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীরও বৈশিষ্ট্য দেখতে পাই, আবার সরীসৃপ জাতীয়, যেহেতু তারা ডিম পাড়ে এবং তাদের পরিস্ফুটনটা জরায়ুর বাইরে হচ্ছে, এই কারণে সরীসৃপের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সরীসৃপ থেকে স্তন্যপায়ী প্রাণীর যে আবির্ভাব হয়েছে, সেক্ষেত্রে তারা একটি সংযোগ স্থাপন করছে বা এর একটা প্রমাণ বা সাক্ষ্য বহন করছে। অন্যদিকে এটা লাংফিশ, তোমরা জানো, ফুসফুস মাছ, যেটি মাছ
এবং উভচরের ভিতরে একটি সংযোগ স্থাপন করেছে। এই যে পাশের স্লাইডটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অ্যাকচুয়ালি সে স্থলজ অবস্থা অর্থাৎ ফুসফুসের মাধ্যমে এখানে একটা কোকুন তৈরি করেছে। কোকুন তৈরি করে সরাসরি বাতাস থেকে তার ফুসফুসের সাহায্যে সে অক্সিজেন গ্রহণ করছে এবং এভাবে সে ল্যান্ড পরিবেশে ল্যান্ডে প্রায় 5 বছরের মতো সে অতিবাহিত করতে পারে। তো এগুলো সবগুলো হচ্ছে কানেক্টিং লিংক অ্যানিমেল অর্থাৎ সংযোগকারী প্রাণী। একাধিক গ্রুপের ভিতরে তারা সংযোগ স্থাপন করেছে, যেটা বিবর্তনের ক্ষেত্রে একটি প্রমাণ হিসেবে আমরা বলতে পারি। দুটি ভিন্ন শ্রেণীর আঙ্গিক বৈশিষ্ট্য বহনকারী এবং সেতুর ন্যায় উভয় শ্রেণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীদেরকে সংযোগকারী প্রাণী বলে। মনোট্রিমাটার অর্থাৎ যে এগ লেইং এ সমস্ত স্তন্যপায়ী প্রাণী অন্তর্ভুক্ত একিডনা ও প্ল্যাটিপাসের ক্ষেত্রে স্তন্যপায়ীর ন্যায় দেহ লোম দ্বারা আবৃত, স্তনগ্রন্থি আছে এবং বাচ্চাদেরকে দুধ পান করায়। আবার সরীসৃপের ন্যায় ডিম পাড়ে ও জরায়ুর বাইরে বাচ্চার পরিস্ফুটন ঘটায়। এ সকল বৈশিষ্ট্য হতে ধারণা করা যায় যে সরীসৃপ জাতীয় প্রাণী হতে বংশানুক্রমে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে স্তন্যপায়ী প্রাণী উদ্ভূত হয়েছে। লাংফিশ উভচর ও মাছের মধ্যে সংযোগ স্থাপন করে বিবর্তনের প্রমাণ দিচ্ছে। এরা প্রায় 5 বছর স্থলে অর্থাৎ এরকম একটা পরিবেশে বসবাস করতে পারে। পেরিপেটাস অর্থাৎ ভেলভেট ওয়ার্ম, এটি ভেলভেট ওয়ার্ম আর্থ্রোপোডা ও অ্যানিলিডার মধ্যবর্তী সংযোগকারী প্রাণী। এগুলো সবগুলোই হচ্ছে মরফোলজিক্যাল বা অঙ্গসংস্থানিক প্রমাণ। আমরা বংশগতিক প্রমাণ দেখব। তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ভালো জানো। যেমন এটা হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড, এটি ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। মূলত এগুলো পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন এবং থায়ামিন নিয়ে ডিএনএ নাইট্রোজেন বেস, আর আরএনএ নাইট্রোজেন বেস, থায়ামিনের পরিবর্তে শুধু ইউরাসিল। তো ডিএনএ মানে প্রায় সকল প্রাণীর জেনেটিক বস্তু বহন করে থাকে ডিএনএ। আর সামান্য একটি ভাইরাস যেমন টোবাকো মোজাইক ভাইরাসের জেনেটিক বস্তু বহন করে আরএনএ। ডিএনএ জেনেটিক বস্তু বহন করে, আর উন্নত প্রাণীর ক্ষেত্রে আরএনএ প্রোটিন সিনথেসিস করে থাকে। তো আমরা দেখতে পাবো যে এই যে নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস গুলোর যে ট্রিপলেট গঠন করছে, এই ট্রিপলেট গঠন বা কোডনের ডিফারেন্সের উপর ভিত্তি করে অ্যানিমেলের বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে। কাছাকাছি অ্যানিমেল গুলোর মধ্যে তাদের এই যে কোডনের বা ট্রিপলেট গঠনটা একই রকম হবে, আর অ্যানিমেল যত দূর সম্পর্কের হবে তত তাদের ভিতরে ডিফারেন্স দেখা দেবে। প্রতিটি জীবকোষের সাদৃশ্যের অনুপম সাক্ষ্য হলো ক্রোমোজোম, যা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সংমিশ্রণে সৃষ্ট নিউক্লিয় ও প্রোটিন সমৃদ্ধ। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, তোমরা জানো, ডিএনএ ও আরএনএ। ডিএনএ অধিকাংশ জীবের জেনেটিক বস্তু ডিএনএ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের বংশগত বৈশিষ্ট্য সঞ্চারিত করে, আর আরএনএ প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়। অল্প কিছু ভাইরাস যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত করে। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ নিউক্লিওটাইডের পলিমার। প্রতিটি নিউক্লিওটাইডে একটি করে নাইট্রোজেন বেস থাকে। এই বেসগুলো সজ্জারিতির উপরে জেনেটিক বার্তা নির্ভরশীল। 4টি বেস হতে 64টি ট্রিপলেট কোডন গঠিত হয়, যা 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক বার্তা বহন করে। পরিব্যক্তি অথবা অন্য কোনো কারণে নিউক্লিওটাইডের বেসের পরিবর্তন হতে পারে এবং সেগুলোর অনুক্রমিক সজ্জারও পরিবর্তন ঘটে। ঘোড়া ও গাধার সংকরায়নে খচ্চরের সৃষ্টি হয়। আবাদি গম ট্রাইটিকাম এইস্টিভাম হলো ট্রাইটিকাম সিলভেস্ট্রিস, স্প্লেওটয়েডিস ও ট্রাইটিকাম মনোকক্কাম নামক 3টি ডিপ্লয়েড প্রজাতির সংকরায়ন। অর্থাৎ এই 3টি প্রজাতি থেকে এই আবাদি গম ট্রাইটিকাম এইস্টিভামের সৃষ্টি হয়েছে। তো এদের বংশগতিক দ্রব্যের যথেষ্ট সাদৃশ্য থাকায় সফল সংকরায়ন, নিষেক ও বিকাশ ঘটেছে। সুতরাং প্রজাতিগুলো ভিন্নতর হলেও তারা যথেষ্ট নিকট সম্পর্কিত এবং একই পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে বলে গবেষণায় আসছে। তাহলে এটি হচ্ছে বংশগতিক প্রমাণ বা জেনেটিক্যাল এভিডেন্স। জীবভৌগোলিক প্রমাণ বা বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স।
আমরা স্লাইডে যে দুটি প্রাণী দেখতে পাচ্ছি, এই দুটি প্রাণী, একটি হচ্ছে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ায় বাস করে, আরেকটি হচ্ছে অপসাম, যেটি সাউথ আমেরিকায় বা দক্ষিণ আমেরিকায় বসবাস করে। দুটি অ্যাকচুয়ালি স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়া শ্রেণীর মার্সুপিয়াল এর অন্তর্ভুক্ত, অর্থাৎ থলেবাহী স্তন্যপায়ী প্রাণী। অ্যাকচুয়ালি থলেবাহী স্তন্যপায়ী প্রাণী, যখন পৃথিবী একসময় একটা একক ভূখণ্ড ছিল, যখন সব পরিবেশ একই রকম ছিল, তখন প্রাণীদের ভিতরে ভিন্নতা ছিল না, যেহেতু পরিবেশ একরকম। কিন্তু যখন মহাদেশগুলো, তোমরা জানো কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মাধ্যমে, যে মহাদেশগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অস্ট্রেলিয়া সাউথ আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দূরে সরতে থাকে। যতক্ষণ পর্যন্ত সংযোগ ছিল ততক্ষণ পর্যন্ত অনেক মার্সুপিয়াল সাউথ আমেরিকা থেকে, যেহেতু সাউথ আমেরিকায় এই মার্সুপিয়াল প্রাণীদের অরিজিন হয়েছে, উৎপত্তি হয়েছে, এখান থেকে তারা অস্ট্রেলিয়ায় বিস্তৃতি ঘটায়। এবং অস্ট্রেলিয়ায় পরবর্তীতে যেহেতু সাউথ আমেরিকায় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অস্ট্রেলিয়ান পরিবেশেরা অভিযোজিত হতে থাকে। এই অভিযোজিত হওয়ার কারণে তাদের ভিতরে আঙ্গিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়। আর যারা সাউথ আমেরিকায় থেকে যায়, তাদের আঙ্গিক বৈশিষ্ট্যর মধ্যে এর সাথে বৈসাদৃশ্য দেখা যায়। কিন্তু পরবর্তীতে গবেষণা দেখা গেছে যে তারা অ্যাকচুয়ালি দুটো সিস্টার গ্রুপ। তো এটি জীবভৌগোলিক প্রমাণের একটি উদাহরণ। অতীতে পৃথিবী একটি একক ভূখণ্ড ছিল এবং সর্বত্র একই পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী সমূহ অনুরূপ ছিল। এরপর মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, পরস্পর হতে দূরে সরতে থাকে। পরবর্তীকালে পরিবর্তনের ফলে বর্তমান পৃথিবীর বিভিন্ন মহাদেশে বিভিন্ন প্রকার জীব দেখা যায়। ভূতাত্ত্বিক তথ্য নির্দেশ করে যে এককালে অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার সাথে সংযুক্ত ছিল, এ কারণেই কেবল উভয় মহাদেশে মার্সুপিয়াল প্রাণী দেখা যায়। কিন্তু উভয় মহাদেশের ভিন্ন পরিবেশের কারণে তাদের আঙ্গিক লক্ষণ ভিন্নতর হয়েছে। এরা স্বকীয় বৈশিষ্ট্য মণ্ডিত হলেও একই পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে, যা বিবর্তনের সাক্ষ্য বহন করে। পূর্বপুরুষ কিন্তু তাদের এক ছিল। মার্সুপিয়ালদের প্রধান বৈশিষ্ট্য হলো অপত্যের জন্য থলে বা পাউচের উপস্থিতি। তোমরা দেখতে পাচ্ছ ক্যাঙ্গারুর থলের মধ্যে তার অপত্য। দক্ষিণ আমেরিকায় মার্সুপিয়ালের উৎপত্তি হয়েছে এবং বর্তমানে ডাইডেলফিডি গোত্রের 19টি গণের 103টি প্রজাতির অপসাম রয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকা হতে অস্ট্রেলিয়া বিস্তৃত হয়ে এই মার্সুপিয়াল 6টি গোত্রের 159টি প্রজাতির মার্সুপিয়াল আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্নভাবে ডাইভার্সিফাইড হয়ে গেছে এবং বিভিন্ন অনেকগুলো গ্রুপের সৃষ্টি করছে। ক্যাঙ্গারু, ওয়ালাবিস, কোয়ালা, অপসাম, উমব্যাট, তাসমানিয়ান ডেভিল ইত্যাদি। গবেষণায় দেখা যায় উভয় অঞ্চলের মার্সুপিয়ালরা পরস্পর সিস্টার গ্রুপ। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ডারউইনস থিওরি অফ ফিন্সেস অন দ্য গ্যালাপাগোস আইল্যান্ড, অর্থাৎ গ্যালাপাগোস দ্বীপে ডারউইন আবিষ্কৃত যে ফিন্স বা চড়ুই পাখির মতো যে পাখি, অ্যাকচুয়ালি ডারউইন 13টি ফিন্স প্রজাতি পেয়েছিলেন। পরবর্তীতে কোকোস দ্বীপ থেকে, অর্থাৎ দূরবর্তী একটি দ্বীপ থেকে একটি তোমার ফিন্স পাখি আসে। তো যাই হোক, এই 14টি প্রজাতির ডারউইন ফিন্সের ভিতরে 6টি হচ্ছে গ্রাউন্ড ফিন্স। এগুলোকে যে জেনাসের অন্তর্ভুক্ত সেই জেনাসটা হচ্ছে জিওস্পিজা। এগুলো ট্রি ফিন্স, এগুলো হচ্ছে ক্যামারিনকাস। ওয়ার্বলার ফিন্স সার্থিডিয়া জেনাস, আর কোকোস ফিন্স হচ্ছে পিনারোলজিয়াস। তো এই 4টি জেনাসের অন্তর্ভুক্ত 14টি প্রজাতির ডারউইন ফিন্স, যাদের পূর্বপুরুষ অনেক দূর থেকে 965 কিলোমিটার দূর বা সাউথ আমেরিকা থেকে তারা এই মহাসাগরীয় দ্বীপে এসেছিল এবং বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন খাদ্যাভ্যাস গড়ে উঠেছে। যেমন কেউ প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের উপরে, কেউ ইনসেক্ট পোকামাকড়ের উপরে, কেউ সিড অর্থাৎ বীজের উপরে, কেউ ক্যাকটাস গাছের উপরে। এভাবে তারা বিভিন্ন খাদ্যাভ্যাস গড়ে উঠেছে, ফলে তাদের বিকের মধ্যেও ঠোঁটের ভিতরে পরিবর্তন হয়েছে। দেখো, এটা সিড বা শস্যদানা, আবার শস্যদানার ভিতরেও যে শস্যদানার গঠনটা কিরকম, প্রকৃতিটা কিরকম, বা তার সাইজটা কিরকম। এবং লার্জ গ্রাউন্ড ফিন্স, এর ঠোঁটটা অনেক বড়, অর্থাৎ সে বড় আকারের এই বীজ খাওয়ার কারণে তার এই ঠোঁটের পরিবর্তন হয়েছে। তাহলে এই যে ঠোঁটের পরিবর্তন, এই ঠোঁটের পরিবর্তন তাদের খাদ্যের প্রকৃতির উপর ডিপেন্ড করে
হচ্ছে, অর্থাৎ অনেক দিনের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তাদের এরকম পরিবর্তন হচ্ছে। এটা আমরা দেখছি উড পিকার ফিন্স, যা টুল ইউজ, অর্থাৎ সে ইনসেক্ট, অ্যাকচুয়ালি তারা ইনসেক্ট খায় কিন্তু মুখে কোনো কাঠি বা। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে ডারউইনের ফিঞ্চ তার পূর্বপুরুষ থেকে অনেক দূর থেকে দক্ষিণ আমেরিকা, দ্যাট মিনস ইকুয়েডর থেকে এসে গ্যালাপাগোস আইল্যান্ডে বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে তাদের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। তো প্রাণী ভৌগোলিক বিস্তারণের আলোকে বিবর্তনের সপক্ষে প্রমাণের এক ঐতিহাসিক উদাহরণ হলো গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ডারউইন ফিঞ্চ। এই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের বুকে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর থেকে প্রায় 965 কিলোমিটার দূরে অবস্থিত। দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপপুঞ্জের কখনো কোনো সংযোগ ছিল না। দূরবর্তী ককোস দ্বীপ সহ এই দ্বীপপুঞ্জে 14 প্রজাতির ফিন্স দেখা যায়, যারা ডারউইনের ফিন্স নামে পরিচিত। 6 প্রজাতির গ্রাউন্ড ফিন্স, যেগুলো জেনাস হচ্ছে জিওস্পিজা, 6 প্রজাতির ট্রি ফিন্স ক্যামারিঙ্কাস, 1 প্রজাতির ওয়ার্বলার সার্থিডিয়া জেনাস ও 1 প্রজাতির ককস ফিন্স যার জেনাস হচ্ছে পিনারোলজিয়াস। খাদ্যের প্রকৃতির উপর নির্ভর করে এদের চঞ্চুর আকার ও গঠনে ভিন্নতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম খাদ্য আহরণের জন্য নানা ধরনের ঠোঁটের সৃষ্টি হয়েছে, যা দীর্ঘকালের অভিযোজনের ফল, যা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অর্জিত হয়েছে। ধারণা করা হয় যে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড হতে এসব ফিন্স গ্যালাপাগোসের বিভিন্ন দ্বীপে বিস্তৃত হয়। দ্বীপগুলোর মাঝে প্রশস্ত জলভাগ থাকার কারণে পরবর্তীতে এসব ফিন্স বিভিন্ন দ্বীপের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়ে পৃথক পৃথক প্রজাতির উৎপত্তি ঘটিয়েছে। এভাবে ভৌগোলিক বাধার কারণে একটি আদি পূর্বপুরুষ হতে পৃথক পৃথক প্রজাতি সৃষ্টি বিবর্তনের জীবভৌগোলিক প্রমাণ। বিবর্তনে প্রাণ রাসায়নিক ও শারীরবৃত্তীয় প্রমাণ, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল এভিডেন্সেস ইন ফেভার অফ এভলিউশন। একই জাতীয় প্রাণীর শারীরবৃত্তীয় কাজ, যেমন খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, রেচন, শ্বসন ইত্যাদি প্রধান জৈবনিক ক্রিয়াগুলির প্রকৃতি অভিন্ন। যেমন মানুষ ও বানরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস হতে নিঃসৃত ট্রিপসিনের মধ্যে কোনো প্রভেদ নেই। এখানে আমরা অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি, এই প্যানক্রিয়াস থেকে নিঃসৃত ট্রিপসিন, এই ট্রিপসিনের মধ্যে বানর এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম। বানরের রক্তের সাথে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করে উত্তপ্ত করলে যে আকারের হিমোগ্লোবিন স্ফটিক তৈরি হয় তা মানুষের রক্তের হিমোগ্লোবিনের স্ফটিকের ন্যায়। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে পানিবিহীন অ্যাসিটিক অ্যাসিড, যেটি 16.7 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, অর্থাৎ তার তাপমাত্রাটা থাকতে হবে 16.7 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, ক্রিস্টাল লাইক, আইস লাইক ক্রিস্টালস, অর্থাৎ বরফের যে স্ফটিক, এই বরফের স্ফটিকের মতো দেখতে এই অ্যাসিটিক অ্যাসিডটির নাম হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। সেই গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি হিমোগ্লোবিনের গঠন তোমরা দেখতে পাচ্ছ, এই বানরের সাথে যদি বানরের রক্তের সাথে যদি গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করা হয়, তো যে আকারের হিমোগ্লোবিনের স্ফটিক তৈরি হবে সেটি মানুষের রক্তের হিমোগ্লোবিনের স্ফটিকের ন্যায়। কিন্তু অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর হিমোগ্লোবিনের স্ফটিকের আকার আবার ভিন্ন হবে। আত্মীয়তার ব্যবধান যতই কম হবে, সাদৃশ্য তত প্রকট হবে। রক্তরস বা সিরাম এ থাকে অ্যান্টিজেন, যা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে প্রবেশ করালে উৎপন্ন হবে অ্যান্টিবডি। মানুষের সিরাম খরগোশের দেহে প্রবেশ করালে উৎপন্ন হয় অ্যান্টি হিউম্যান সিরাম, এতে থাকে অ্যান্টি হিউম্যান অ্যান্টিজেন। এই অ্যান্টি হিউম্যান সিরাম অন্য মানুষের সিরামের সাথে মিশ্রিত করা হলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হবে এবং তলানি তৈরি হবে। প্রাণীগুলোর সঙ্গে মানুষের সম্পর্কের নৈকট্য যত বেশি, তলানির পরিমাণ তত বেশি। দেখা গেছে যে মানুষ থেকে নরবানর, পুরনো পৃথিবীর বানর থেকে নতুন পৃথিবীর বানর থেকে লেমুর, অর্থাৎ লেমুরের মধ্যে সবচেয়ে এই তলানির পরিমাণ কম, ভাইরাস নরবানরের মানুষের পরে নরবানরের, তারপরে পুরনো পৃথিবীর বানর, অর্থাৎ যত তলানি বেশি হবে তত নিকট সম্পর্কিত হবে, এবং তলানি যত কম হবে
সম্পর্কটা তত দূর হবে। তোমরা লেমুর, আমরা যখন জিওগ্রাফি পড়েছিলাম তখন লেমুরের কথা নিশ্চয়ই মনে আছে। লেমুর মাদাগাস্কার দ্বীপে আমরা দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, অঙ্গসংস্থানবিদদের মতে এদের মধ্যে লেমুর হচ্ছে সবচেয়ে আদিম এবং সর্বাধিক প্রাগ্রসর হচ্ছে মানুষ, যা এদের বিবর্তনিক ধারাবাহিকতার সাক্ষ্য বহন করছে। আমরা এখানে 4টি স্যালামান্ডার দেখতে পাচ্ছি, একটি নেকটুরাস, একটি অ্যামফিউমা, একটি সাইরেন, আর এটা হচ্ছে ক্রিপ্টোব্র্যাঙ্কাস। তো এই 4টি স্যালামান্ডারের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ কে কার ক্লোজ রিলেটেড, এটি সম্পর্ক নির্ণয়ের জন্য প্রথমে খরগোশের দেহে নেকটুরাসের রক্ত প্রবেশ করিয়ে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা হয়। খরগোশের রক্ত থেকে অ্যান্টিবডিজ পৃথক করে 4টি পরীক্ষা নলে রাখা হয়। একটি পরীক্ষা নলে নেকটুরাসের, অন্যটিতে অ্যামফিউমার, এভাবে সাইরেন এবং এভাবে ক্রিপ্টোব্র্যাঙ্কাসে, এভাবে 4টি প্রাণীর সিরাম অ্যান্টিজেন যোগ করা হয়। সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ তলানি পাওয়া যায় নেকটুরাসে, যথাক্রমে নেকটুরাসে সর্বাধিক পরিমাণ তলানি পাওয়া যায় এবং সর্বনিম্ন তলানি পাওয়া যায় ক্রিপ্টোব্র্যাঙ্কাসের সিরাম অ্যান্টিজেনের সঙ্গে। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে অ্যামফিউমা ও সাইরেন এই দুটির তলানির পরিমাণ প্রায় কাছাকাছি, এই কারণে এরা পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কিত। এবং তুলনামূলকভাবে ক্রিপ্টোব্র্যাঙ্কাস এই প্রজাতিটি আদিম, অর্থাৎ এদের যেহেতু তলানির পরিমাণ কম, এর সাথে সম্পর্কও কম, অর্থাৎ এটি অপেক্ষাকৃত পুরাতন এটি স্যালামান্ডার। অর্থাৎ এই আদিম স্যালামান্ডার ক্রিপ্টোব্র্যাঙ্কাসের সঙ্গে এদের সম্পর্ক অনেক কম। 1957 সালে নোবেল পুরস্কার বিজয়ী এফ ম্যাঙ্গার গরু, ভেড়া, ঘোড়া ও শূকরের দেহ হতে ইনসুলিন নিয়ে পরীক্ষা করে দেখেন যে 51টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে ইনসুলিন গঠিত এবং এগুলো মূলত একই ক্রমানুসারে বিন্যস্ত। এই 4টি অ্যানিমেলের ক্ষেত্রে কেবল একটি অংশে 3টি অ্যামাইনো অ্যাসিডের অনুক্রমে সামান্য পার্থক্য দেখা যায়। এটি হতে ধারণা জন্মে যে এই কয়টি প্রজাতি একই সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে। এদের দেহে ইনসুলিনে যে সামান্য পার্থক্য দেখা যায় তা বিবর্তনের মাধ্যমে অর্জিত হয়েছে।